হ্যালো এসএসসি 26 ব্যাচ, তোমার জন্য বা তোমাদের জন্য কেমিস্ট্রি জার্নিকে একটু সহজ করার জন্য নিয়ে আসছি কেমিস্ট্রি সাজেশন। অর্থাৎ তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্রে কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন টপিকের থেকে কোশ্চেন আসতে পারে, এইটা এক নজরে দেখাই দেওয়ার জন্যই আজকের এই ক্লাস। আমি খুব বেশি সময় নিব না, মোটামুটি আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করব। এবং তোমরা আজকের এই ক্লাস দেখার পরে বুঝতে পারবা যে তোমাদের কোন কোন টপিক করতে হবে, কোন কোন টপিক পড়তে হবে এবং কোনটুকু করে গেলে তোমরা শিওর কোশ্চেন পাবা, তোমরা শিওর পরীক্ষা হলে কোশ্চেন পাবা এবং অ্যান্সার করতে পারবা। শুরু করি প্রথম অধ্যায় দিয়ে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এখন এখানের থেকে কী আসে দেখো, এটা কিন্তু শর্টে ছিল না, গত বছর পর্যন্ত এখানের থেকে কোনো কোশ্চেন আসেনি, কিন্তু ইনশাআল্লাহ এবার যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা, এই অধ্যায়তে একটা কোশ্চেন মিনিমাম আশা করতেছি, একটা কোশ্চেন তোমাদের আসতে পারে। অর্থাৎ এখান থেকে একটা সিকিউ অবশ্যই কিন্তু আসার সম্ভাবনা আছে, ধরে রাখতে পারো যে একটা সিকিউ এখান থেকে আসবে। এখন এইখানে যে সিকিউগুলো আসবে এটা কিন্তু মোটামুটি বলে দেওয়া যায় যে কোন জায়গা থেকে আসবে। যেমন প্রথম অধ্যায়ের যে সিকিউগুলো আসে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে রাসায়নিক পদার্থের সংরক্ষণ, স্বাস্থ্য ও পরিবেশের উপর প্রভাব। অর্থাৎ রাসায়নিক বস্তু যেগুলো আছে যেমন সালফিউরিক অ্যাসিড, গাঢ় অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে 5টা রাসায়নিক আছে, এই রাসায়নিকগুলো কিভাবে সংরক্ষণ করবা এবং স্বাস্থ্য এবং পরিবেশের উপর এর কি ক্ষতিকর প্রভাব আছে, এইগুলো তোমাদের সিকিউতে আসতে পারে, গ অথবা ঘ নম্বরে আসতে পারে এটা। এবং এর কিন্তু অ্যান্সারটা বইতে আছে, তোমরা দেখবা তোমাদের বইয়ের ছক, হাজারিন আখসারের বইয়ের ছক 1.7, এই যে ছক 1.7 এইখানে তোমাদের এটা ডিরেক্টলি দেওয়া আছে। এটা গেলে হচ্ছে প্রথম টপিক, যে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব, স্বাস্থ্য এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব এবং সংরক্ষণ কৌশল, এটুখানে জানলে হচ্ছে। এইবার 2 নম্বরে আসতে পারে হচ্ছে তুমি কিভাবে নির্দিষ্ট ঘনমাত্রার নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করবে, হিসাব সহ লেখো। অর্থাৎ তুমি কিভাবে একটা দ্রবণ তৈরি করবা তার ধাপগুলো এখানে লিখতে বলছে। এখন বলো, দ্রবণ তৈরি করতে হলে কি লাগে? দ্রবণ তৈরি করতে হলে সেখানে আমার একটা দ্রব্য লাগে, আর পাশাপাশি হচ্ছে সেখানে দ্রাবক লাগে। এখন ভাই দ্রাবক নিয়ে কিন্তু কোনো ঝামেলা নেই। কেন ঝামেলা নেই? দ্রাবক মানে হচ্ছে পানি, তুমি এখানে পানি যোগ করবা, কিন্তু কি পরিমাণ দ্রব্য যোগ করবা এটা কিন্তু হিসাব করে বের করতে হবে। এর হিসাব হচ্ছে W=SVM/1000। যখন বলে দেবে তুমি নির্দিষ্ট ঘনমাত্রার, সাপোজ এখানে ঘনমাত্রা বলছে 0.5 মোলার, তাহলে এখানে ঘনমাত্রার মান দেওয়া আছে, এসের মান দেওয়া আছে, নির্দিষ্ট আয়তনের সাপোজ বলছে 250 ml, মানে কোশ্চেনটা এরকম হইতে পারে, তুমি কিভাবে 0.5 মোলার 250 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তৈরি করবা, বা তুমি কিভাবে 0.5 মোলার 250 ml সোডিয়াম ফ্লোরাইড দ্রবণ তৈরি করবা, মানে একটা দ্রবণের নাম দিয়ে দেবে আর কি। এমন টাইপের কোশ্চেন আসতে পারে। তখন তোমার প্রথম কাজই হচ্ছে কি পরিমাণ দ্রব্য লাগবে তোমার এটা বের করে ফেলতে হবে। এটা বের করার জন্য W=SVM/1000 এই সূত্রে অ্যাপ্লাই করবা, যেখানে এস মানে ঘনমাত্রা, এই যে এখানে যে 0.5 পাইলা, এই 0.5 এটা হচ্ছে এস, তারপরে তোমার ভি মানে হচ্ছে আয়তন, এটা এমএলএই রাখবা, যেহেতু 1000তে ভাগ করছো, যেহেতু আমরা এখানে 1000তে ভাগ করছি, এটা কিন্তু SVM/1000, এটা 100 হলে ভুল লিখছি আমি, SVM/1000 এটা হলো সূত্র। এই যে SVM/1000, এই SVM/1000 এই সূত্রের মধ্যে তুমি মানটা ইনপুট দিয়ে দিবা। কোন কোন মান ইনপুট দিবা? এস মানে ঘনমাত্রা 0.5, ভি মানে আয়তন 250 ml, আর এম আণবিক ভর। সোডিয়াম ক্লোরাইড বললে সোডিয়ামের ভর 23, এটা আমরা জানি। এই যে সোডিয়াম এর ভর 23, ক্লোরিন এর ভর হচ্ছে 35.5, যোগ করে মোট 58.5, এটা হচ্ছে আণবিক ভর এম। তুমি এটা বসালেই কিন্তু দ্রব্যের ভর ডব্লিউ এর মানটা পেয়ে যাবে। এখন ভাই পেয়ে তো গেছি, কিন্তু দ্রবণ তৈরি করবো কীভাবে, 3 স্টেপ লিখতে হবে। তুমি এমন করে লিখবা, প্রথমে একটি বিকার নিই, বিকারে যে পরিমাণ ভর অর্থাৎ যত গ্রাম ডব্লিউ এখান থেকে বেরোইছে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড গুঁড়া নিই। তাহলে 1 নম্বর স্টেপ, একটা বিকার নিই, ওই বিকারে নিক্তির সাহায্যে মেপে যে কয়েক গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে ওই কয়েক গ্রাম সোডিয়াম ক্লোরাইড গুঁড়া নিয়ে নিই, তার মধ্যে সামান্য পরিমাণ পানি যোগ করি
এবং একটা গ্লাস রডের সাহায্যে ভালো করে নেড়ে ওটাকে মিক্স করি। এরপরে ওই দ্রবণের মধ্যে পানি যোগ করে বিকারের যে 250 ml মার্ক আছে ওই 250 ml দাগ পর্যন্ত পানি দিয়ে পূর্ণ করে আরেকবার মিশিয়ে ফেলি। এভাবেই তৈরি হয়ে যাবে নির্দিষ্ট ঘনমাত্রার নির্দিষ্ট আয়তনের দ্রবণ। বুঝতে পারছো? এইটা মোটামুটি লিখতে পারলেই হয়ে যাচ্ছে। এবার মনে করো খ নাম্বার 2 মার্কের জন্য আসতে পারে হচ্ছে এটা। নর্মালি এটা ঘ নাম্বারে আসে না, এটা আসে হচ্ছে খ, অনুধাবনে আসে যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ আর কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ, এটা কিন্তু এখানে বলে এবং কেন, কারণ সব ব্যাখ্যা করতে বলে। যেরকম মনে করো যে যৌগগুলোর মধ্যে সি আছে, নট কার্বন, এটা কিন্তু সি, যেগুলোর মধ্যে সি আছে সেগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ। যেগুলোর মধ্যে সি নেই, মানে লেটার অ্যালফাবেট সি নেই, ওইটা হচ্ছে তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ। যেরকম মনে করো যে সোডিয়াম কার্বনেট, ভাবো Na2CO3, এখানে কি আছে? সি আছে। যেহেতু তোমার এখানে সি আছে, এটা হচ্ছে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ। তারপরে মনে করো যে অক্সালিক অ্যাসিড, এগুলো কিন্তু কমন, বুঝছো? এগুলো পড়ে গেলেই তোমার পরীক্ষা হলে পড়ে যাবে। সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড H2C2O4। তারপরে মনে করো যে এমন টাইপের যেখানে তোমার সি থাকবে সেগুলো সবগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোনগুলো? যেখানে কোনো সি নেই। সেরকম হতে পারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ভাবো KMnO4। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে সি আছে, এখানে কিন্তু সি নেই, এর ফলে কিন্তু এটা তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ, প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ হবে না। এখন কথা হচ্ছে ভাই এইগুলো বলতে কি বোঝায়? ও একটা ব্যতিক্রম আছে এখানে। কি ব্যতিক্রম আছে? ব্যতিক্রমটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে ব্যতিক্রম। এখানে কিন্তু সি আছে, হিসাব মতো কি এর প্রাইমারি স্ট্যান্ডার্ড হওয়ার কথা, কিন্তু HCl হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ, এটা হচ্ছে ব্যতিক্রম। সকল সিযুক্ত যৌগ প্রাইমারি স্ট্যান্ডার্ড, একটা বাদে, সেটা হচ্ছে HCl। HCl একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ, এটা কিন্তু ইম্পর্টেন্ট MCQ এর জন্য। নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ? HCl। মনে হতে পারে ভাই কার্বন তো আছে, সি তো আছে, কিন্তু না ভাই, ব্যতিক্রম এটা। সকল যৌগের মধ্যে সি হলে প্রাইমারি স্ট্যান্ডার্ড, সি না হলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। ব্যতিক্রম একটা HCl, সি থাকলেও এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ বলতে কী বোঝাই আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ বলতে কী বোঝাই। এখন দেখো, যেগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ আছে এগুলোকে বলতে পারো বিশুদ্ধ যৌগ। এক কথায় বলতে পারলে এগুলো বিশুদ্ধ যৌগ। 4টা বৈশিষ্ট্য আছে, 4টার সাহায্যে বুঝতে পারি যে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। কী কী বৈশিষ্ট্য? যেগুলো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় প্রাইমারি স্ট্যান্ডার্ড, যেগুলো বায়ুর সঙ্গে বিক্রিয়া করে না প্রাইমারি স্ট্যান্ডার্ড, যেগুলোর ভর নিক্তির সাহায্যে মাপা যায় এবং নিক্তির কোনো ক্ষয় করে না, ওইটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, এবং যেগুলোর ঘনমাত্রা অনেক দিন একই থাকে, পরিবর্তন হয় না, ওইটাকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড। তাহলে যেগুলো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, বায়ুর সাথে বিক্রিয়া করে, নিক্তির ক্ষয় করে, ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায়, সেগুলোকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ। আচ্ছা, আমি অন্যগুলো এমন করে বলবো না, যেহেতু প্রথম অধ্যায় তোমরা খুব একটা করোনি বা অনেকেরই অর্থ করা থাকে না, এর জন্য হচ্ছে আমি এগুলো একটু বলে দিলাম অ্যান্সারগুলো। তাহলে প্রথম অধ্যায়তে কোনটা কোনটা পড়বে একবার বলি। রাসায়নিক পদার্থের সংরক্ষণ ও পরিবেশের উপর প্রভাব, এই পাঁচটা পড়লেই হবে। এবং তুমি কিভাবে নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরি করবা, এটা এখান থেকে পড়বা। তারপরে প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ কোনটা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোনটা, এটা এখান থেকে দেখবা। ওকে, এটা দেখবা হচ্ছে খ 2 মার্কের জন্যে, আর উপরগুলো দেখবা হচ্ছে গ নাম্বারের জন্য শেষ। এবার মেইন দ্বিতীয় অধ্যায়তে আসি। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গুণগত রসায়ন। এই অধ্যায়তে মিনিমাম 2টা সিকিউ আসবে, 2টা সিকিউ এখান থেকে তুমি পাবাই, মাস্ট। এবং কী কী আসতে পারে? একদম ইম্পর্টেন্টলি গ নাম্বারের জন্য, গ নাম্বারে আসতে পারে হচ্ছে কোনো একটা পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের বেগ এবং শক্তি। বলতে পারে কোনো একটা ইলেকট্রন 5ম শক্তি স্তরে আছে, ওই শক্তি স্তরের জন্য ব্যাসার্ধের মান বের করো, ইলেকট্রনের বেগ বের করো এবং শক্তি বের করো। তখন এই সূত্র আছে, ওগুলো অ্যাপ্লাই করে ফেলবা। এটা আসতে পারে গ নাম্বারে। আর ঘ নাম্বারে 4 মার্কের জন্য আসতে পারে ইলেকট্রন কক্ষপথ পরিবর্তন করলে যে আলো নির্গত হবে ওই আলো দৃশ্যমান হবে কিনা। যেখানে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা, তোমরা এখানে সূত্র এইটা অ্যাপ্লাই করবা। এই যে তোমরা এখানে
আচ্ছা, তোমরা এখানে সূত্র এটা অ্যাপ্লাই করবা, এই যে রিডবার্গ সমীকরণ, 1/λ ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইকুয়াল ইন্টু জেড স্কোয়ার। তাহলে এই যে ল্যামডা, এই ল্যামডা হচ্ছে আমাদের নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। RH রিডবার্গ ধ্রুবক, এর একটা মান আছে 10.9678, এর মানটা হচ্ছে 10.9678, এটা হলো পার সেন্টিমিটার। আর মিটারে বললে 1.09678 গুণ 10⁷ পার মিটার। এটা যেটা মন চাই অ্যাপ্লাই করবা। পার সেন্টিমিটার নিয়ে করলে ল্যামডা সেন্টিমিটারে পাওয়া যাবে, পার মিটার নিয়ে করলে ল্যামডা মিটারে পাওয়া যাবে। N1 ইলেকট্রনটা যে শক্তি স্তরে ছিল তার মান হচ্ছে N1, যেখানে গেল ওই মানটা হচ্ছে N2, আর জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা। ওকে, এটা বসালেই মোটামুটি তুমি মানটা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার মাঝে মধ্যে, এটা খুব একটা আসে না, এটা মাঝে মধ্যে ঘ নাম্বারে আসে তুলনা। রাদারফোর্ড এবং বোর মডেলের তুলনা করতে বলে, কম্পেয়ার করতে বলে, কোন মডেলটা ভালো, কোন মডেলের সীমাবদ্ধতা কম, এইটা মানে কোনটা উন্নত মডেল আর কোনটা আগের মডেল, এটা এখান থেকে তুলনা করতে বলে, করে ফেলবা, গেল। এবার কোয়ান্টাম সংখ্যার ছক তৈরি, খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা সিকিউ, মানে এটা 5 স্টার, সিকিউর জন্য এটা 5 স্টার। এটা গ নাম্বারেও আসতে পারে, ঘ নাম্বারেও আসতে পারে, যে কোয়ান্টাম সংখ্যা ছক তৈরি। সাপোজ তৃতীয় শক্তি স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যা ছক তৈরি করতে বসছে, তখন তুমি ওই কোয়ান্টাম সংখ্যা ছক তৈরি করবা। এবং এই ছকে কিন্তু মোট 6টা বিষয় উল্লেখ করতে হয়: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, পাশাপাশি অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা। এই 6টা দিয়ে তৈরি হয় কোয়ান্টাম সংখ্যার ছক। এবং এই কোয়ান্টাম সংখ্যার ছকের সাহায্যে ইলেকট্রন সংখ্যা বের করতে বলে, যা অলরেডি একটু করে ফেলছো। আর বের করতে বলতে পারে অরবিটাল সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যার ছক তৈরি করতে বলতে পারে, ইলেকট্রন সংখ্যা চাইতে পারে, আর সেখান থেকে চাইতে পারে অরবিটাল সংখ্যা। এরপরে আসতে পারে হচ্ছে হুন্ডের নীতি, পলির বর্জন নীতি আর আহ্বায়ক নীতির ব্যতিক্রম। মানে হুন্ডের নীতি আসবে, পলির বর্জন নীতি আসবে, আর পাশাপাশি এর বাইরেতে বলতে পারে আহ্বায়ক নীতির ব্যতিক্রম। দুটো ব্যতিক্রম আছে, ওই যে ক্রোমিয়াম 24 আর কপার 29, এরা ব্যতিক্রম কেন, অর্থাৎ এদের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম কেন, এটা কিন্তু খ নাম্বার 2 মার্কের জন্য আসতে পারে। আর হুন্ডের নীতি, পলের বর্জন নীতি নিয়ে গ নাম্বারে কোশ্চেন আসতে পারে। এবার 6 নাম্বারটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট, আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ 6টা আয়ন পড়লেই হচ্ছে: ফেরাস, ফেরিক, কপার, অ্যামোনিয়া, ক্লোরাইড, সালফেট। এই 5টা আয়নের, 6টা আয়নের জন্য যে বিক্রিয়াগুলো আছে এটা একবার যোগ বলা যাবে। এটা গেলে হচ্ছে তোমার প্রথম সেটের জন্য, প্রথম সেটের জন্য এগুলো পড়লে হচ্ছে। সেকেন্ড সেট, তার জন্য পড়বে হচ্ছে এটা: দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল কেএসপি, আয়নিক গুণফল কেআইপি। এগুলো বের করা শিখবা, কী করে বের করতে হয় এটা এখান থেকে দেখবা। পদক্ষেপ পড়বে কি না এটা কিন্তু পাবো আমরা কেএসপি কেআইপির মান থেকে। যদি এমন হয় যে কোনো একটা যৌগের জন্যে তুমি কেএসপির মান বেশি পাইছো, কেআইপির মান কম পাইছো, ওখানে পদক্ষেপ পড়বে না। আর কেআইপির মান বেশি হলে, কেএসপির মান কম হলে ওখানে পদক্ষেপ পড়বে। তার মানে পদক্ষেপ বের করতে বললে এখানে আমরা ওই যৌগের জন্য কেএসপি এবং কেআইপি বের করব। যদি কেএসপি এবং কেআইপি এদের মান, মানে কেআইপি বেশি হলে পদক্ষেপ পড়বে, কেআইপির মান কম হলে পদক্ষেপ পড়বে না। এবার 8 নম্বরে আসতে পারে দ্রবণের তাপমাত্রা হ্রাস করলে কত গ্রাম দ্রব্য কেলাসিত হবে, অর্থাৎ কত গ্রাম দ্রব্য জমে যাবে, এমন টাইপের অঙ্ক আসতে পারে। তারপরে আছে সময়ায়ন প্রভাব, ওই যে 0.1 মোলার AgCl এর মধ্যে 0.5 NaCl যোগ করলে দ্রাব্যতার কীরূপ পরিবর্তন হবে, এমন টাইপের কোশ্চেন দিয়ে বসতে পারে, এগুলো পারতে হবে। আর এটা 2 নম্বরের জন্য আসে, ক্ষয়ের জন্য, যে গ্লোবাল লবণ, এর সংকেত মনে আছে? এর সংকেত হলো সোডিয়াম সালফেট তার সঙ্গে 10 অণু পানি, এটা হচ্ছে গ্লোবাল লবণের সংকেত। এবং এই যে গ্লোবাল লবণ, এর তাপমাত্রা ও দ্রাব্যতার সম্পর্কটা লেখচিত্র আছে, এরকম দেখবা, এই যেরকম পরে করে উঠছে, পরে আবার এম করে নেমে গেছে, এরকম লিখতে আছে একটা, একটা দেখবা খ নাম্বারের জন্য। আর এরপরে যদি মনে করো কপাল খুবই খারাপ হয়, তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যেমন সেশনের ম্যাথ, কাগজ ক্রোমাটোগ্রাফির ম্যাথ, এগুলো টুকটাক এখান থেকে আসতে পারে। খুব একটা ইম্পর্ট্যান্ট না, কিন্তু একবার দেখে যাইতে পারো। ওকে, দ্বিতীয় অধ্যায়ের জন্য এগুলো পড়লেই হচ্ছে। আর প্যারা খাওয়া লাগবে না, আমি এর পিডিএফটা আমাদের লিঙ্কে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে নামাই নিবা, নামাই এগুলো পড়লেই ইনশাআল্লাহ এর বাইরে কোনো কিছু আসবে না। এবার 3 অধ্যায় আসি। 3 অধ্যায় হচ্ছে এমন একটা অধ্যায় ভাই, এতে যে কী আসবে এটা আসলে বলা বেশ কঠিন। এত টপিক, আর সবই হচ্ছে ব্যাখ্যামূলক টপিক।
আর ব্যাখ্যামূলক টপিকের মেইন সমস্যাই হচ্ছে যে প্রচুর পড়তে হয়। একটা পারলে যে অপরটা পারবা তা কিন্তু আলটিমেটলি এখান থেকে বলা যায় না। এখন তৃতীয় অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সংকরায়ন। আমার কাছে মনে হয় তৃতীয় অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সংকরায়ন। টোটাল যৌগের সংকরায়ন, বন্ধন কোণ, গঠন, আকৃতি নির্ণয়। আর এর ঘ নাম্বারে আসতে পারে সংকরায়ন একই হলেও বন্ধন কোণ ভিন্ন কেন। দুটো যৌগের সংকরায়ন একই কিন্তু বন্ধন কোণ ভিন্ন কেন, এটা তোমার ঘ নাম্বারে দিয়ে বসতে পারে। এরপরে আসতে পারে হচ্ছে ফাজানের নীতি বা কোনো একটা যৌগের পোলারায়ন কেমন, এইটা এখান থেকে আসতে পারে। এবং পোলারায়নের সাহায্যে আমরা বুঝতে পারি কার আয়নিক বৈশিষ্ট্য বেশি আর কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি, ওটা এখান থেকে দেখবা। 3 নম্বরে আসতে পারে মৌলের পারমাণবিক সংখ্যার সাথে তাপমাত্রা, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে সম্পর্ক। অর্থাৎ পারমাণবিক সংখ্যা পরিবর্তন হলে গলনাঙ্কের মান কেমন চেঞ্জ হয়, স্ফুটনাঙ্কের মান কেমন চেঞ্জ হয়, এটা এখান থেকে দেখবা। এটা কিন্তু অনেকবার শিখে আসছে, তোমরা দেখবা বই এমন একটা লিখতে আছে এরকম উঠছে উঠছে নামছে উঠছে নামছে উঠছে এরকম লিখতে হয়। এখানে তাপমাত্রা, এখানে তাপমাত্রা, এখানে যৌগের নাম, মৌলের নাম। এই যে এটা মনে করো তোমার নাইট্রোজেন, এটা ফসফরাস, তারপরে হচ্ছে এরকম পরপর সব মৌল দিয়ে এরকম ব্যাখ্যাতে রাখছে। 4 নম্বর এখান থেকে আসতে পারে অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ উৎপন্ন করে কেন, মানে ক্রিস্টাল ফিল্ড থিওরি। ওই যে ক্রিস্টাল ফিল্ড থিওরি তোমরা পড়ছো, ওই ক্রিস্টাল ফিল্ড থিওরি এখান থেকে ব্যাখ্যা দিয়ে দিবা। একইভাবে আসতে পারে অবস্থান্তর মৌলসমূহ তরল যৌগ উৎপন্ন করে কেন আর চৌম্বকতা প্রদর্শন করে কেন, এটা এখান থেকে দেখে নিবা। আর খ নাম্বার 2 মার্কের জন্য আসে এটা, অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী যৌগ কেন, উভধর্মী যৌগ কেন দেখে নিবা। আর ঘ নাম্বার 4 মার্কে আসে এটা, CCl4 আদর্শিত হলেও SiCl4 আদর্শিত হয় না কেন, মানে হয় কেন, CCl4 না হলেও SiCl4 হয় কেন, এটা এখান থেকে পড়বে। আর পাশাপাশি এটাও তোমার গ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লোরিনের সাথে নাইট্রোজেন বিক্রিয়া করে NCl3 তৈরি করলেও ক্লোরিনের সঙ্গে ফসফরাস বিক্রিয়া করে PCl5 ও PCl3 উভয় তৈরি করে কেন, অর্থাৎ কেন NCl5 তৈরি হয় না, কেন NCl5 তৈরি হয় না, এটা এখান থেকে আসতে পারে। এরপরে যেটা তোমার 2 মার্কের জন্য আসবে খর জন্য, সেটা হলো SnO2 মানে টিন অক্সাইড। টিন অক্সাইড একটি উভধর্মী অক্সাইড, ব্যাখ্যা করো। আবার এই খর জন্য ইম্পর্টেন্ট, সোডিয়ামকে কেন কেরোসিনে সংরক্ষণ করা হয়, ব্যাখ্যা করো। পরে এটাও খ, অ্যালুমিনিয়াম অক্সাইড কেন উভধর্মী যৌগ, ব্যাখ্যা করো। এটা কিন্তু গ নম্বরে আসতে পারে। আবার খতেও কিন্তু মাঝে মধ্যে আসে যে pH3 অপেক্ষা NH3 অধিক ক্ষারধর্মী কেন, ব্যাখ্যা করো, শেষ। আর এটা ঘয়ের জন্য VBI, এটা 5 স্টার, এটা 5 স্টার টপিক। যে পানি হলো তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড হলো গ্যাস, এর কারণ কি? কারণ হচ্ছে পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে কিন্তু H2 কোনো হাইড্রোজেন বন্ধন নেই, তাহলে চলে আসবে এখানে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব, এটা এখান থেকে দেখবা। আর এরপরে HCF2, HCF4, HCF6 যৌগের গঠন, এটা দেখবা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার তৈরি করে কেন, এটা এখান থেকে দেখবা। এটা খ 2 মার্কের জন্য, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার তৈরি করে কেন, এটা এখান থেকে খেয়াল করবা। আর সিলিকন অক্সাইড দত্তাকার যৌগ তৈরি করে কেন, দত্তাকার যৌগ মানে হচ্ছে অনেকগুলো সিলিকন অক্সাইড পরস্পর মিলে একটা বড় যৌগ তৈরি করে, এমন করে একটা বড় যৌগ তৈরি করে, এই যৌগটাকে বলা হয় দত্তাকার যৌগ। এটা তৈরি করে কেন, এটা এখান থেকে দেখবা। আর লাস্টে এটাও খুবই ইম্পর্টেন্ট 4 স্টার, সেটা হচ্ছে বিভিন্ন মৌলের মধ্যে বা যৌগের মধ্যে আয়নিকরণ শক্তির ক্রম করো বা ইলেকট্রন শক্তির ক্রম করো, এমন টাইপের কোশ্চেন দিয়ে বসতে পারে, এগুলো এখান থেকে দেখবা। তাহলে এই যেগুলো এখানে দিছি এইগুলো করলেই আশা করি এর মধ্যে তো তোমাদের সিকিউ কমন পড়ে যাবে। 3 থেকেও সেম 2 সিকিউ পাবা এবং দেখার চেষ্টা করো। 2 আর 4, তারপরে হলো 3। আমার মনে হয় 2, 4, 5-এর অ্যান্সার করতে পারলে 3-এ যাওয়ার দরকার নেই, 3-এ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। তোমরা 2 আর 4-এর ম্যাথ দেখবা আর 5 অধ্যায়ের জন্য পাশাপাশি ওইখান থেকে সিকিউ দেখবা যে পারো কিনা। ওকে, 4 অধ্যায় আসলে রাসায়নিক পরিবর্তন, এখান থেকেও 2 সিকিউ পাবা, 2 সিকিউ এখান থেকে অবশ্যই পাবা, আসবে। এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কেপিকেসির সমীকরণ প্রতিপাদন, মানে সমীকরণ বের করা, আর কেপিকেসি নির্ণয়। কোনো একটা বিক্রিয়া দিয়ে বলতে পারে এই বিক্রিয়ার জন্য কেপিকেসি এর মান বের করো। কেপি মানে হচ্ছে আংশিক চাপ সাম্য ধ্রুবক আর কেসি মানে হচ্ছে মোলার সাম্য ধ্রুবক।
এর মানটা এখান থেকে বের করতে বলতে পারে, ওটা এখানে আপনি করে ফেলবা, হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আরএনএ সূত্রের ম্যাথ, এটা এখান থেকে দেখবা। সক্রিয়ণ শক্তির গ্রাফ, সক্রিয়ণ শক্তির ম্যাথ এখান থেকে খেয়াল করবা। এবং ঘ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেপিকেসি আসবে গতে, বা মাঝে মধ্যে ঘতেও টুকটাক আসে, বেশি আসে হলো গতে। আর কেপিকেসির ঘতে আসে হচ্ছে এটা লাসাতেলিয়ার নীতি, অর্থাৎ কোন শর্ত প্রয়োগ করলে কোনো একটা বিক্রিয়া হতে সর্বোচ্চ উৎপাদ পাওয়া যায়, বা কোন শর্ত প্রয়োগ করলে কোনো একটা বিক্রিয়ক থেকে সর্বোচ্চ পরিমাণ ফলাফল পাওয়া যায়, উৎপাদ পাওয়া যায়, এটা বের করতে বলতে পারে। এইটা মিলে একটা সিকিউ থাকবে, আর বাকি যেগুলো আছে এই তিনটা মিলে একটা সিকিউ থাকবে, অথবা এতে একটা সিকিউ আসতে পারে। সেকেন্ড সিকিউতে আসি, খুবই ইম্পর্ট্যান্ট। এরপর থেকে আসতে পারে অ্যাসিড ক্ষারের পিএইচ নির্ণয়। একটা পাত্রে অ্যাসিড বা ক্ষার দিয়ে দেবে, দিয়ে বলবে এই পাত্রের জন্য অ্যাসিড ক্ষারের পিএইচ বের করো। আমরা জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ওই সূত্রে অ্যাপ্লাই করে এখান থেকে আমরা ম্যাথ করে ফেলব। এবার আসতে পারে অ্যাসিড ক্ষার দ্রবণের প্রকৃতি নির্ণয়। অ্যাসিড ক্ষার দ্রবণটা কেমন, এর প্রকৃতি এখান থেকে বের করতে বলতে পারে। মানে এখানে একটা পাত্রে অ্যাসিড দেবে, আর একটা পাত্রে এখানে ক্ষার দেবে, আর একটা পাত্রে তুমি এই এ আর বিকে মানে অ্যাসিড আর বেসকে মেশাবা, মিক্স করবা সি পাত্রে। এবার বলবে ওই সি পাত্রটা দ্রবণের প্রকৃতি কেমন, লিমিটিং বের করবা। যে লিমিটিং ও শেষ হয়ে গেছে, যে লিমিটিং বিক্রিয়ক নাও পাত্রে রয়ে গেছে, পাত্রে যে রয়ে যাবে দ্রবণের প্রকৃতিও ওরকমই হবে। আর ঘ নাম্বারের জন্য পড়বা বাফার দ্রবণ, এক্সট্রা স্টেট, খুবই খুবই ইম্পর্টেন্ট বাফার দ্রবণ। বাফার দ্রবণ কি না এইটা বের করতে বলে, এমন কোশ্চেন থেকে আমি বলবে যে উদ্দীপকের বি আর সি দ্রবণের মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচের মানের পরিবর্তন হয় কিনা বের করো। বাফার দ্রবণ কি, যেখানে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলেও পিএইচ পরিবর্তন হয় না, ওটাকেই বলা হয় বাফার দ্রবণ। যেহেতু এখানে বলছে উদ্দীপকের সি দ্রবণে অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ পরিবর্তন হবে কিনা, তাহলে কি চাইছে বাফার দ্রবণ কিনা। তাহলে বাফার দ্রবণ কিনা এটা এখান থেকে করা শিখবা, ক্রিয়া কৌশল দেখবা, বাফার দ্রবণ কাজ করে কিভাবে এটা এখান থেকে দেখবা। পাশাপাশি বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, এটা এখান থেকে শিখবা। গেল 2 নাম্বার সিকিউ। আর 3 নাম্বার সিকিউতে আসতে পারে দ্রবণ তাপ নির্ণয়। দ্রবণ তাপ সমান বিক্রিয়ক সমূহের মোট তাপ মাইনাস উৎপাদ সমূহের মোট তাপ। ওকে, আর এখান থেকে আসতে পারে ল্যাভোইসিয়া ল্যাপ্লাসের সূত্র আর হেসের সূত্র, চোখ গোলাপ একটু। এবার 5 অধ্যায়, লাস্ট অধ্যায় কর্মমুখী রসায়ন। এতে ইনশাআল্লাহ একটা সিকিউ থাকবে, এর বেশি কিছু আসবে না, একটা সিকিউ আসবে। আর মোস্ট কমন গত 5-6 বছরে শর্ট সিলেবাসের জন্য একটা কোশ্চেনই বারবার আসছে, ওইটা হচ্ছে ভিনেগার তৈরি, মানে মল্ট প্রক্রিয়াতে ভিনেগার তৈরি, আখের রস চিনির রস থেকে ভিনেগার তৈরি, ওইটা এখান থেকে আসতে পারে। আর ঘ নাম্বারে আসে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের কৌশল, একদম পেইড করছেন। এবার 2 নাম্বারে আসতে পারে দুধ থেকে মাখন তৈরি অথবা দুধ থেকে ঘি তৈরি, এটা একটু দেখবা। এবার এইটা তোমার মাঝে মধ্যে গ নাম্বারে দেই, বেশিরভাগ ক্ষেত্রে খ নাম্বার 2 মার্কের জন্য দেই। সেটা কি, টয়লেট ক্লিনারে কস্টোসোডা ব্যবহার করা হলেও গ্লাস ক্লিনারে ব্যবহার করা হয় না কেন। কস্টোসোডা মানে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, কোশ্চেন হচ্ছে এইটা, টয়লেট ক্লিনারে NaOH ব্যবহার করা হলেও গ্লাস ক্লিনারে ব্যবহার করা হয় না কেন, এটা দেখবা। এরপরে আছে হলো কৌটাজাতকরণ, ক্যানিংয়ের কিছু প্রক্রিয়া আছে, এটা এখান থেকে দেখবা। আর লাস্টে হলো প্রিজারভেটিভস, কৃত্রিম কোনটা, রাসায়নিক কোনটা, প্রাকৃতিক কোনটা, এটা কিন্তু এখান থেকে এমসিকিউর জন্য চলে আসতে পারে। তাহলে এই পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, নামাই নিতে পারো। এবং আশা করি এই টপিকগুলো পড়ে গেলে, এই যে 3টা আর 12টা মানে 15টা, আর এখানে হলো তোমার 16টা, 31টা, আর এখানে হলো 9টা, 31 আর 9 40টা, আর 5 45টা, মোট টপিক হচ্ছে 45টা। এবং এতে কিন্তু সব কিছু পড়তে বলিনি, যেগুলো স্ট্রেসটা বেশি ওগুলো বেশি মন দিয়ে পড়েছে বা অন্যগুলো চোখ ভুলাই যাবে। এই 45 টপিক পড়ে গেলে এর বাইরে কোনো কিছু আসবে না আশা করি। 8টা সিকিউ তুমি এখান থেকে পেয়ে যাবে। তাহলে ভালো করে পড়াশুনো করো, বেস্ট অফ লাক। দেখা হবে সেকেন্ড পেপার রিভিশনের জন্য কী করবা ওর ভিডিও নিয়ে।